তো তাহলে আমরা এখন সম্ভাবনা এর যে পরবর্তী ক্লাস আমাদের মুদ্রা, ডাইস এবং স্থানান্তর, এই তিনটা সমস্যা নিয়ে আমরা এই সম্ভাবনা ক্লাসের যে সিরিজ তৈরি করতেছিলাম তার তৃতীয় ক্লাস এই অংশটা তৈরি করতে চাইছিলাম। তো আমরা এখন এই ক্লাসটা করব মুদ্রা সংক্রান্ত সমস্যাগুলির সমাধান, ডাইস সংক্রান্ত সমস্যাগুলির সমাধান, স্থানান্তর জনিত সমস্যাগুলির সমাধান। ওকে, তো চলো আমরা অঙ্ক শুরু করে দিই। আমরা কি করতে চাই, আমরা মুদ্রাজনিত যে সমস্যাটা আছে এটা শুরুতে সমাধান করব, এরপরে ডাইস জনিত যে সমস্যা আছে সেগুলো সমস্যা সমাধান করতে চাই, এরপরে মুদ্রা এবং ডাইস এই দুইটার কম্বাইন্ড যে প্রবলেম হতে পারে আমরা সেটা সলভ করব। এর পরবর্তীতে সর্বশেষ আমরা স্থানান্তর জনিত যে সমস্যা এই সমস্যাটা সমাধান করব। ওকে, তো আমরা শুরু করি। প্রথম আসি আমরা মুদ্রা সংক্রান্ত সমস্যার সমাধান। এখন দেখো, একটা মুদ্রা যদি আমরা নিক্ষেপ করি, তো একটা মুদ্রা নিক্ষেপ করলে আমাদের দুইটা মাত্র নমুনা বিন্দু হতে পারে। কি কি হতে পারে? হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। তো একটা মুদ্রাকে একবার নিক্ষেপ করলে শুধুমাত্র আমাদের হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। তাহলে এই নমুনা বিন্দুগুলো দ্বারা গঠিত নমুনা ক্ষেত্র কেমন হবে? গঠিত নমুনা ক্ষেত্র হয়ে যাবে হেড এবং টেল একবার নিক্ষেপ করলে। ওকে, তো আমরা এখান থেকে বললাম যে তাহলে একটি মুদ্রাকে যদি একবার নিক্ষেপ করা হয় তাহলে হেড আসার সম্ভাবনা কত? তাহলে হেড আসার সম্ভাবনা 1/2। কেন? কারণ হেড আসার সম্ভাবনা 1/2 এই কারণে, কারণ এখানে মোট নমুনা বিন্দু আছে কয়টা? দুইটা। আর অনুকূল ফলাফল মানে অনুকূল নমুনা বিন্দু শুধুমাত্র হেড আছে একটা। তো যেহেতু অনুকূল ফলাফল উপরে আর নিচে হচ্ছে মোট ফলাফল, তো এটা দিয়ে আমরা পাচ্ছি 1/2। ওকে, এবার যদি একইভাবে বলতো যে সম্ভাবনা নির্ণয় করতে হবে, কিসের সম্ভাবনা? শুধুমাত্র টেল আসার সম্ভাবনা, তাহলে সেটাও হতো 1/2। কেন হতো? কারণ এই ক্ষেত্রে আমাদের মুদ্রাটা শুধুমাত্র মোট নমুনা বিন্দু আছে কয়টা? দুইটা। আর এই ক্ষেত্রে টেল পড়ার সম্ভাবনা কতটা? টেল পড়তে পারে শুধুমাত্র একটা। তাহলে 1/2 আসতেছে আমাদের একটি মুদ্রাকে একবার নিক্ষেপ করলে। আচ্ছা ঠিক আছে, এখন যদি এই মুদ্রাটাকে আমরা দুইবার নিক্ষেপ করি তাহলে কি হবে? চলো আমরা এটা দেখি। আচ্ছা, তো মুদ্রাকে আমি প্রথম একবার নিক্ষেপ করলে কি আসে? হেড এবং টেল আসতে পারে। ঠিক আছে, যদি আমি দ্বিতীয়বার নিক্ষেপ করি তাহলেও কি আসতে পারে? তাহলে এখানে হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। হেড এবং টেল ব্যতীত আর কিছুই আমাদের নেই। তো আমি হেডকে ধরে এটার সাথে গুণ করব, তাহলে আমি কি পাবো? হেড হেড, হেডকে ধরে এটার সাথে গুণ করলে হেড টেল। ওকে, এখানে গুণ করার মতো আর কেউই নেই, তাহলে হেডকে ছেড়ে দিলাম। এবার আমি টেলকে ধরলাম, তাহলে টেলকে এটার সাথে গুণ করলে টেল হেড, এটা একসাথে গুণ করলে টেল টেল। তো এটা নমুনা ক্ষেত্র তৈরি। আমরা প্রথম যে ভিডিওটা তৈরি করছিলাম সেখানে নমুনা ক্ষেত্র তৈরি শিখছিলাম। ওকে, তাহলে দেখো এখানে প্রথম মুদ্রা যদি আমরা নিক্ষেপ করি তাহলে নমুনার ক্ষেত্রে আমাদের নমুনা বিন্দু আইছে কয়টা? দুইটা। এখানে নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দু আইছে কয়টা? দুইটা। মোট 2 গুণ 2 ইকুয়াল টু 4টা আমাদের নমুনা বিন্দু আসছে এই নমুনা ক্ষেত্রে। আচ্ছা, এখন আমাকে বলবো সম্ভাবনা নির্ণয় করো। দুটি হেড পড়বে, দুটি হেড পড়ার সম্ভাবনা নির্ণয় করো। এখন দেখো 1/4 উত্তর। কেন? কারণ এখানে মোট 1 2 3 4 4টা আছে আমাদের নমুনা বিন্দু, মোট নমুনা বিন্দু। আর আমাদের অনুকূল দুইটা হেড এরকম জিনিস আছে মাত্র একটা। ওকে, তাহলে দুটি হেড পড়ার সম্ভাবনা 1/4। একইভাবে যদি বলে দুটি টেল পড়ার সম্ভাবনা, সেটিও 1/4। কারণ কি? অনুকূল ফলাফল ভাগ মোট ফলাফল। যদি এমন বলে প্রবাবিলিটি অফ একটি হেড, তাহলে একটি হেড পড়ার সম্ভাবনা আমরা বুঝি। একটি হেড কোথায় কোথায় পড়ছে? এখানে কি একটি হেড পড়ছে? না, এখানে দুইটি হেড পড়ছে। এখানে একটি হেড পড়ছে, এখানে একটি হেড পড়ছে, এখানে হেডই পড়ে। সো দুইটি জায়গা আমরা পেলাম যেখানটাতে একটি মাত্র হেড পড়ছে। তাহলে মোট ফলাফল কতটি? 4টি। অনুকূল কয়টি আছে? দুইটি। 2/4। সুতরাং 1/2 হবে আমাদের একটি হেড পড়ার সম্ভাবনা। সিমিলার জিনিস যদি বলতো একটি টেল পড়ার সম্ভাবনা, তাহলে আমরা করতাম মোট অনুকূল।
তাহলে হতো 1/2, কারণ একটি টেলও পড়বে দুই জায়গাতে। আচ্ছা, যদি এবার এমন বলতো যে সম্ভাবনা নির্ণয় করতে হবে কমপক্ষে কমপক্ষে একটি হেড, তাহলে কমপক্ষে একটি হেড পড়ার সম্ভাবনা আমাকে নির্ণয় করতে বলছে। এখন দেখি কমপক্ষে কথার অর্থ কি। কমপক্ষে কথার অর্থ মিনিমাম একটা হেড পড়তে হবে, দুটা পড়লে নো প্রবলেম। তাহলে কমপক্ষে একটি হেড মানে একটি পড়তে হবে হেড, দুটি পড়লে নো প্রবলেম। তাহলে আমরা দেখি এখানে দুটি পড়লে নো প্রবলেম, একটি হেড পড়তে হবে, একটি হেড পড়তে হবে, এরকম বিন্দু আছে আমার কাছে অনুকূল 3টা আর মোট বিন্দু আছে 4টা। সুতরাং কমপক্ষে একটি হেড পড়ার সম্ভাবনা 3/4। সিমিলার, কমপক্ষে যদি একটি টেল পড়তো, কমপক্ষে একটি টেল চাই আমরা, কমপক্ষে একটি টেল পড়ার সম্ভাবনা সেটাও হতো 3/4। আচ্ছা, যদি আমাকে বলতো কমপক্ষে না বলে সর্বোচ্চ একটি হেড পড়ার সম্ভাবনা, দেখো কি বললো, আমাকে বললো যে প্রবাবিলিটি নির্ণয় করতে হবে যেখানে সর্বোচ্চ একটি হেড পড়বে। আচ্ছা, সর্বোচ্চ কথার অর্থ কি? সর্বোচ্চ কথা হচ্ছে একটি হেড সর্বোচ্চ পড়তে হবে, জিরোটা পড়ুক নো প্রবলেম, সর্বোচ্চ একটি হেড, জিরো পড়লে নো প্রবলেম, বাট দুইটা পড়া যাবে না, সর্বোচ্চ একটি হেড পড়তে হবে, মানে দুইটি হেড পড়া যাবে না। তাহলে দেখো জিরোটা হলেও নো প্রবলেম, একটি হলেও ওকে। তার মানে এরকম বিন্দু আছে কয়টা? 3টা। আর মোট নমুনা বিন্দু কয়টা? 4টা। তাহলে দেখো একটা মুদ্রাকে বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে। কি আসতে পারে? দুটি হেড পড়ার সম্ভাবনা, দুটি টেল পড়ার সম্ভাবনা, একটি হেড পড়ার সম্ভাবনা, একটি টেল পড়ার সম্ভাবনা, কমপক্ষে একটি হেড পড়ার সম্ভাবনা, কমপক্ষে একটি টেল পড়ার সম্ভাবনা, সর্বোচ্চ একটি হেড পড়ার সম্ভাবনা। মেন ব্যাপারটা যেটা করতে হবে, আমাকে নমুনা ক্ষেত্রটি মনে মনে বা খাতায় যেভাবেই হোক আমাকে তৈরি করে ফেলতে হবে। এখন এটা তৈরি করার পরে আমাকে ভাবতে হবে কি বলছে, কি নির্ণয় করতে বলছে, কোন ধরনের সম্ভাবনা আমার কাছে চাই। তো যে ধরনের সম্ভাবনা চাবে সেই ক্ষেত্রে নমুনা বিন্দুর মোট মোট যে কটা নমুনা বিন্দু সেটাকে আমরা নিচে বসাই দিব। আর ওপরে ঠিক যে জিনিসটা আমার কাছে চাইছে সেই শর্তটা ভালোভাবে খেয়াল করতে হবে, কমপক্ষে নাকি সর্বোচ্চ। যে জিনিসটা বলবে সেটা কেয়ারফুলি বুঝে নিয়ে আমাকে অনুকূল ফলাফলটা বের করতে হবে, সেই অনুকূল ফলাফলটা উপরে দিতে হবে আর মোট যেটা আছে সেটা নিচে বসিয়ে দিতে হবে। তাহলে আমাদের কি বের হয়ে যাবে? আমাদের দুইটি মুদ্রার ক্ষেত্রে সম্ভাবনা বের হয়ে যাবে। চলো এবার আমরা তিনটি মুদ্রার ক্ষেত্রে সম্ভাবনা বের করতে চাই। ওকে, তো আমি এটা মুছে ফেলি। আমরা এখন তিনটা মুদ্রা যদি নিক্ষেপ করি তাহলে কি হবে দেখি। প্রথম মুদ্রা নিক্ষেপ করলে হচ্ছিল হেড টেল, দ্বিতীয়বার এই একই মুদ্রা নিক্ষেপ করলে হতে পারে শুধুমাত্র হেড এবং টেল, এর বাইরে কিছুই আসতে পারে না। তৃতীয়বার নিক্ষেপ করলে আবারও হতে পারে হেড এবং টেলের বাইরে কোনো বিন্দু আমাদের নেই। তো দুটাকে যদি গুণ করি, তো গুণ করে একটু আগে দেখছো হেড হেড, হেড টেল, টেল হেড এবং সর্বশেষ টেল টেল। ওকে, তো এটার সাথে গুণ করতে হবে কি? এটার সাথে গুণ করতে হবে হেড টেল। তো আমরা গুণ করতে চাই, দেখো প্রথমে এটাকে ধরবো, এদের সাথে গুণ করবো। তাহলে হেড হেড ওখানে আছে হেড, ওকে, হেড হেড ওখানে আছে টেল, গুণ করা শেষ। এবার ওটাকে ছেড়ে দিলাম, এটাকে ধরি, হেড টেল ওখানে আছে হেড, ওকে, হেড টেল ওখানে আছে টেল, ওকে, এরপরে আছে টেল হেড ওখানে আছে আবারও হেড, টেল হেড ওখানে আছে টেল, টেলের দিয়ে গুণ করা শেষ। এবার টেল টেল দিয়ে গুণ করি, টেল টেল এখানে আছে হেড, ওকে, গুণ করা শেষ। এরপরে টেল টেল এবং ওখানে আছে টেল, গুণ করা হয়ে গেল। আচ্ছা, ভালো কথা। এবার আমরা খেয়াল করি, এখানে আছে দুইটা বিন্দু, এখানে দুইটা, এখানে দুইটা, দুই দুই দুগুণে 4, 4 দুগুণে 8, সুতরাং আমাদের 8টি আসতে পারে মোট নমুনা বিন্দু। আমরা গুণে দেখি, 1 2 3 4 5 6 7 8, ওকে, এই 8টা নমুনা বিন্দু আমাদের আসছে। এবার আমরা সমস্যার সমাধান করতে যাই। আমাকে কি বলছে, কি ধরনের প্রশ্ন হতে পারে? বলল মুদ্রায় তিনটি হেড পড়ার সম্ভাবনা কত, তিনটি হেড পড়ার সম্ভাবনা কত। ওকে, মোট 8টি, অনুকূল ফলাফল একটি, 1/8। মুদ্রায় তিনটি টেল পড়ার সম্ভাবনা কত, 1/8। মুদ্রায় দুটি হেড পড়ার সম্ভাবনা কত? এবার খেয়াল করো, দুটি হেড পড়তে হবে। দুটি হেড কোথায় কোথায় আছে? এখানে দুটি হেড আছে,
এখানে দুটি হেড আছে, এখানে দুটি হেড আছে, আর কোথাও দুটি হেড নেই। এমনকি শুরুর এই প্রথমটাতে তিনটি হেড আছে, দুটি হেড নেই। তাহলে দুটি হেড এক জায়গাতে, দুই জায়গাতে, তিন জায়গাতে আমাদের দুটি হেড আছে। সুতরাং এটার অ্যান্সার হয়ে যাবে 3/8। সিমিলার যদি বলতো দুটি টেল পড়ার সম্ভাবনা কত, তাহলে দুটি টেল, এখানেও তিনটা আছে, দেখো এখানে একটি, এখানে একটি, দুটি, এখানে তিনটি। তাহলে দুটি টেল পড়ার সম্ভাবনাও আমরা কতভাবে বের করতে পারতাম? অনুকূল ফলাফল হতো আমাদের তিনটা, আর মোট নমুনা বিন্দু হতো 8টা। তো আমরা বের করে ফেলতে পারতাম। এবার দেখো, এবার যদি বলে সম্ভাবনা নির্ণয় করতে হবে, যেখানে ওই আগের মতো কমপক্ষে বা সর্বোচ্চ এইসব কথা বলা শুরু করছে। তো কমপক্ষে কি বলছে? কমপক্ষে একটি হেড। তাহলে কমপক্ষে একটি হেড মানে কি? কমপক্ষে একটি হেড মানে একটা হেড নো প্রবলেম, দুটি হেড নো প্রবলেম, তিনটি হেড নো প্রবলেম। মানে কমপক্ষে একটা হেড আসতে হবে, একের অধিক হেড আসুক আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কমপক্ষে একটি হতে হবে। এরকম জিনিস দেখি, এখানে কমপক্ষে একটি, হ্যাঁ আছে, কমপক্ষে একটি আছে, কমপক্ষে একটি আছে, এখানে কমপক্ষে একটি আছে, কমপক্ষে একটি, কমপক্ষে একটি, কমপক্ষে একটি আছে, এখানে কোনো হেড নেই। তাহলে দেখো 1 2 3 4 5 6 7, সুতরাং কমপক্ষে একটি হেড আসার সম্ভাবনা 7/8। ওকে। যদি এখানে বলতো সর্বোচ্চ, সর্বোচ্চ একটি হেড, তাহলে আমরা কি করতাম? সর্বোচ্চ একটি হেড যদি আমার কাছে চেত, তার মানে কি দুটি হেড পড়া যাবে না, তিনটি হেডও পড়া যাবে না, আমাকে সর্বোচ্চ একটি হেড পড়তে হবে, হেড না পড়লেও আমাদের কোনো আপত্তি নেই। এখন সেটা আমরা হিসাব করি, সেটি আমরা হিসাব করে আমাকে বলছে সর্বোচ্চ একটি হেড। এখানে দুটি হেড, দুইয়ের অধিক, একের অধিক, এখানেও একের অধিক চলবে না, এখানে একের অধিক চলবে না, এখানেও একের অধিক না, এটা চলবে, এখানে দুটি চলবে না, এখানে একটি চলবে, এখানে একটি চলবে, এখানে কোনো হেড নেই, এটাও চলবে। তাহলে মানে 4টা আছে আমাদের অনুকূল ফলাফল, আর 8টা হচ্ছে মোট। তাহলে সর্বোচ্চ একটি হেড পাওয়ার সম্ভাবনা 4/8, দ্যাট মিনস কত? দ্যাট মিনস 1/2। তাহলে আমরা বুঝলাম যে কমপক্ষে একটি হেড, সর্বোচ্চ একটি হেড, দুটি হেড পড়ার সম্ভাবনা, দুটি টেল পড়ার সম্ভাবনা। এরূপ যে কোনো প্রশ্ন যদি আমার কাছে করে 3বার মুদ্রা নিক্ষেপের ফলে, তাহলে আমাকে শুরুতেই এটা কি করে নিতে হবে? নমুনা ক্ষেত্রটা প্রস্তুত করে নিতে হবে। সেই নমুনা ক্ষেত্রটা মাথায় প্রস্তুত করি বা খাতায়, যেখানেই প্রস্তুত করি না কেন, এটা প্রস্তুত করে নিয়ে আমাকে যে সম্ভাবনাটা বের করতে বলছে তার অনুকূল ফলাফলটা খুবই জরুরি, অনুকূল ফলাফলটা বের করে নিব, নিলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। ওকে। তো আমরা এতক্ষণ ধরে কি বুঝলাম? মুদ্রা একবার, দুবার এবং তিনবার নিক্ষেপ করলে কি হয় আমাদের সেটা বোঝা হয়ে গেল। এর বাইরে মুদ্রা থেকে আমাদের আর কোনো প্রশ্ন আসতে পারে না। চলো এবার আমরা ডাইস সংক্রান্ত সমস্যার সমাধান করব। তাহলে ডাইসের সমস্যার সমাধানে আমরা ডাইস বলতে কি বুঝি? ছক্কার গুটি বুঝি, যেখানে একটা ডাইসে কি কি থাকতে পারে? 1 2 3 4 5 এবং 6, এই 6টি জিনিস থাকতে পারে। তো এটাকে নিয়ে আমি যদি নমুনা ক্ষেত্র তৈরি করি, তাহলে এই চেহারাটা হবে, যে চেহারার ভিতরে 6টা বিন্দু আছে এবং সে 6টা বিন্দু 1 থেকে 6 পর্যন্ত, এরা সবকটাই নমুনা বিন্দু। ওকে, ভালো কথা। এবার আসো আমরা এখান থেকে সম্ভাবনা বের করতে চাই। কি বললো? সম্ভাবনা নির্ণয় করো কিসের? বিজোড় সংখ্যা, বিজোড়। তো আমরা বিজোড় বের করতে চাই, বিজোড়। তো বিজোড় আছে কজন? 1 3 এবং 5, 3জন। আর মোট নমুনা বিন্দু আছে কয়টা? 6টা। সব বিজোড় পড়ার সম্ভাবনা হাফ। যদি বলতো না বিজোড় না, জোর পড়তে হবে, ওকে, জোর পড়তে হবে, এরকম সম্ভাবনা আমরা বের করতে চাই। তো জোর আছে কজন? 1জন, 2জন, 3জন। তো জোরও তো আছে 3টা, আর মোট বিন্দু আছে 6টা, তাহলে জোর আসার সম্ভাবনাও হতো হাফ। আচ্ছা ঠিক আছে। এখন দেখো, যদি আমাকে জোর বিজোড় না বলে বলতো যে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা, কি বললো? মৌলিক। তো মৌলিক আমরা একটু ভাবি, মৌলিক কে কে আছে? 2, আর আছে 3, আর আছে 5। তাহলে মৌলিকও আছে কয়টা? 3টা। মোট বিন্দু আছে 6টা, তো ক্ষেত্র অ্যান্সার হচ্ছে হাফ। যদি বলতো 3 এর গুণিতক, তো 3 এর গুণিতক কয়টা আছে দেখি। 3 এর গুণিতক আছে 3, 3 2 6, তার মানে
3 আর 6 এরা হচ্ছে 3 এর গুণিতক, তাহলে কয়টা জিনিস? দুইটা। তাহলে আমাদের অনুকূল ফলাফল দুইটা, মোট ফলাফল 6টা। তাহলে উত্তর আসতো 1/3। এটা কিসের জন্য আসতো? যদি আমরা চাইতাম 3 এর গুণিতক। আচ্ছা, 3 এর গুণিতক না বলে যদি বলতো 6 এর গুণনীয়ক, ওকে, তো 6 এর গুণনীয়কটাকে আমরা নির্ণয় করি। কি বললো? প্রবাবিলিটি নির্ণয় করতে হবে 6 এর গুণনীয়ক। তো আমাকে এটা বের করতে বলছে, ভালো কথা। এখন আমরা হিসাব করি। 6 এর গুণনীয়ক বের করতে গেলে আমাকে প্রথম এটাকে 2 দিয়ে ভাগ করলাম, 3 দুগুণী 6, আর যায় না, ঠিক আছে, আর যায় না। তো তাহলে দেখো 1, 2 এবং 3, আর ওই সংখ্যাটা, তাহলে 1, 2, 3 এবং 6, এই জিনিসগুলা হচ্ছে এই 6 এর গুণনীয়ক। তাহলে 6 এর গুণনীয়ক কে কে? 1, 2, 3 এবং 6। আচ্ছা, তাহলে আমাকে বললো এটা হিসাব কর 6 এর গুণনীয়ক। তাহলে অনুকূল কয়টি আছে? 4টি। মোট কয়টি আছে? 6টি। কাটাকাটি করলে উত্তর আসতেছে 2/3। তাহলে 6 এর গুণনীয়ক বের করতে পারি, 3 এর গুণিতক বললে বের করতে পারি, মৌলিক বললে বের করতে পারি, জোড় বললে বের করতে পারি, বিজোড় বললে বের করতে পারি, ঠিক আছে। তো আমাকে যাই বলুক এরকম সব কথা বের করা যায়। কি করতে হবে? আমাকে নমুনা ক্ষেত্র প্রস্তুত করতে হবে, কোন জাতীয় জিনিসের সমাধান চাইছে সেটা বের করতে হবে, এবং এই বের করার সময় সবসময় কিন্তু আমরা সম্ভাবনার কোন সূত্র প্রয়োগ করতেছি? আমরা বের করতেছি সম্ভাবনা ইকুয়াল টু মোট ফলাফল, আর এটার লবে আমরা দিচ্ছি অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল। তো আমরা এই সূত্রটা প্রয়োগ করে সব কয়টা অঙ্কই সমাধান করে ফেলতেছি। আচ্ছা, আমরা কিন্তু কম্বিনেশনের সূত্র প্রয়োগ করতেছি না। কেন প্রয়োগ করতেছি না? আমরা বলছি যে কম্বিনেশনের অঙ্ক প্রয়োগ তখনই হবে যখন আমরা তাস এবং বল এই জাতীয় সমস্যায় থাকবো। তো এখানে তো শুধুমাত্র সংখ্যাভিত্তিক সমস্যা, ডাইস রিলেটেড। তো আমার এই সম্ভাবনা সূত্রটা প্রয়োগ করলেই হয়ে যাবে, এখানে আমাকে কম্বিনেশন নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা, তো আমরা এতক্ষণ কি শিখলাম? একটি ডাইস একবার নিক্ষেপ করলে কি কি হতে পারে, এই জাতীয় যত সমস্যা আছে আমরা তা দেখলাম। বাকিটা যা পড়বে পরীক্ষায় এর ভিতরে যে পড়বে বা এগুলা পড়বে এমন কোনো কথা না, যা বলবে, যে উক্তিটা বলবে সেই উক্তি অনুযায়ী আমার কতটা অনুকূল ফলাফল আসছে এটা জানা খুব জরুরি। ওই অনুকূল ফলাফলটা বের করে নিব, নিয়ে আমরা সমাধান করব। আচ্ছা, এবার আসো, মুদ্রাকে আমি একবার না, ডাইসকে আমি একবার না দুবার নিক্ষেপ করতেছি। তো দুবার যদি নিক্ষেপ করি তাহলে কি হবে? তো মুদ্রাকে প্রথমবার নিক্ষেপ করলে কি হতো? ডাইসকে প্রথমবার নিক্ষেপ করলে হতো 1, 2, 3, 4, 5 and 6। ওকে, ভালো কথা। এটা বিন্দু আছে 6টা, এটার সাথে ওই মুদ্রাকে আবারও, ডাইসকে আমি আবারও নিক্ষেপ করতে চাই, তাহলে 1, 2, 3, 4, 5, 6। ওকে, তো দুবার যদি নিক্ষেপ করি তাহলে আমাদের 6 আর এটার নমুনা বিন্দু আছে 6টা, মানে মোট যে নমুনা ক্ষেত্র প্রস্তুত হবে সেখানে 36টা নমুনা বিন্দু আসবে, 36টা। ওকে, তো আমরা একটু দেখি। আমরা এককে ধরি, ধরে এখানে কি পড়তে পারে? এক পড়তে পারে, একের সাথে 2 পড়তে পারে, একের সাথে 3 পড়তে পারে, একের সাথে 4 পড়তে পারে, একের সাথে 5 পড়তে পারে, একের সাথে 6 পড়তে পারে। প্রথম ডাইসে 1, পরের ডাইসে ছোট হতে পারে। এককে ছেড়ে দিলাম, 2 দিয়ে গুণ করি। 2, 1, 2, 2, 2, 3, 2, 4, প্রথমটায় দুরি পরেরটায় পাঞ্জা, প্রথমটায় দুরি পরেরটায় ছক্কা, আর নেই দুরি ওখানে। তো তিরি পুট, তিরি দুরি, তিরি তিরি তিরি, এখানে 4, তিরি 5, তিরি, আর এখানে ছক্কা। এখানে 4, 1 হতে পারে, 4, 2 হতে পারে, 4, 3 হতে পারে, 4, 4 হতে পারে, 4, 5 হতে পারে, এবং 4, 6 হতে পারে। সিমিলারলি 5, 1, 5, 2, 5, 3, 5, 4, 5, 5, 5, 6 হতে পারে, 6, 1, 6, 2, 6, 3, 6, 4, 6, 5 এবং সর্বশেষ 6, 6 হতে পারে। গুণে দেখো এখানে 36টা বিন্দুই আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36। তাহলে মোট নমুনা আসতেছে কয়টা ক্ষেত্রে? আমাদের মোট নমুনা বিন্দু আসতেছে
36টা। এই নমুনা ক্ষেত্র যদি আমরা প্রস্তুত করি 36টা নমুনা বিন্দু আসবে। আচ্ছা, এই 36টা নমুনা বিন্দুর ক্ষেত্রে আমরা এবার হিসাব করতে চাই। কি হিসাব করব? আমাকে বললো সম্ভাবনা নির্ণয় করতে হবে। কি সম্ভাবনা নির্ণয় করতে হবে? যে ডাইসকে যদি দুইবার নিক্ষেপ করা হয় তাহলে প্রথমটাতে চক এবং পরেরটাতে পাঞ্জা পড়ার সম্ভাবনা কত? প্রথমে পড়বে সোয়াক, পরেরটাই পাঞ্জা পড়তে হবে, এরূপ সম্ভাবনা কত? এখন দেখো মোট বিন্দু আছে কয়টা? 36টা, এবং প্রথমটায় সোয়াক, পরেরটায় পাঞ্জা পড়ছে মাত্র এক জায়গায়, সো 1/36। ঠিক আছে। আচ্ছা, বললো সম্ভাবনা নির্ণয় করতে হবে যেখানে প্রথম ছক্কার গুটিতে যা পড়বে, প্রথম ডাইসে যা পড়বে তার থেকে দ্বিতীয় ডাইসে বড় সংখ্যা পড়তে হবে। প্রথমটায় যা পড়বে তার থেকে দ্বিতীয়টায় বড় সংখ্যা পড়তে হবে। এবার খেয়াল করো, এখানে বড় সংখ্যা কিন্তু পড়েনি, এখানে পড়ছে, এখানে 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 এখানে, প্রথম যা পড়ছে তার থেকে বড় সংখ্যা পড়ছে। এবার এখানে এটা 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 এটা, এখানে এটা 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 এটা, এই হচ্ছে আমাদের এই নমুনা ক্ষেত্রে প্রথম ডাইসে যে সংখ্যাটা আইছে তার থেকে দ্বিতীয় ডাইসে বড় সংখ্যা আসার বিন্দু সমূহ হিসাব করো। 1 2 3 4 5 6 7 8 9, 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে এরূপ সম্ভাবনার মোট নমুনা বিন্দু আসতেছে 15টা, আর মোট আছে 36টা। আমার অনুকূল 15, মোট 36। কি চাইছিল? সম্ভাবনা চাইছিল প্রথম ডাইস থেকে দ্বিতীয় ডাইসে বড় সংখ্যা। তো দ্বিতীয় ডাইসে আমাকে বড় সংখ্যা আসতে হবে, তো প্রথমে যা আসবে তার থেকে বড় বড় গুলা পরে আসতে হবে। এরূপ হতে পারে 15/36। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে ডাইসের এই জাতীয় সমস্যায় আমাকে নমুনা ক্ষেত্র প্রস্তুত করে নিয়ে আমার যে জিনিসটা চাইবে সেই জিনিসটার অনুকূল ফলাফল কতগুলো আছে ওই অনুকূল ফলাফলটা খুঁজে বের করতে হবে, করে এভাবে সমাধান করে ফেলতে হবে। আমাকে বলতে পারতো যে না, প্রথম ডাইসের ছোট, দ্বিতীয় ডাইসের থেকে প্রথম ডাইসে বড় সংখ্যা, তো দ্বিতীয় ডাইস থেকে প্রথম ডাইসের বড় সংখ্যাগুলো আমরা বের করে ফেলতাম। আমরা এখান থেকে বের করে ফেলতাম এগুলা। তো এই হচ্ছে ব্যাপার, আমার কাছে যা চাইবে আমরা সেটা এখান থেকে বের করে ফেলবো। আমাকে বলতে পারতো যে প্রথম ডাইসে যত, দ্বিতীয় ডাইসে তত, এরূপটা বের করো। তো প্রথম ডাইসে যত, দ্বিতীয় ডাইসে তত, আমরা এখান থেকে এদেরকে খুঁজে বের করতে পারতাম। 1 1 2 2 3 3 4 4 5 5 6 6, 6টা 6/36 মানে 1/6। আমাকে যা চাইবে এই নমুনা ক্ষেত্র থেকে সেই অনুকূল ফলাফলগুলোকে খুঁজে বের করে আনতে হবে, তারপর সেটাকে সম্ভাবনা সূত্রে প্রয়োগ করে মান বের করে ফেলতে হবে। ঠিক আছে, ওকে। এবার আসো, আমরা তাহলে ডাইস এর বাইরে কখনো 3বার পড়বে না, 2বার পড়লেই আমাদের অবস্থা কায়েল হয়ে যাচ্ছে, 3বারের তো প্রশ্নই আসে না। ওকে, তাহলে আসো ডাইস সংক্রান্ত সমস্যা আমরা সমাধান করে ফেলছি। এবার আমরা জয়েন্ট সমস্যা সমাধান করব। কি কি? মুদ্রা এবং ডাইস এরা দুইজন কম্বাইন্ড রূপে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সমাধান করব। মুদ্রা এবং ডাইস কম্বাইন্ড রূপে আছে। ধরো আমাকে বলল মুদ্রা একবার এবং ডাইস একবার, ভালো কথা, নিক্ষেপ করা হলো। সেক্ষেত্রে আমাকে বিভিন্ন কিছু সম্ভাবনা বের করতে হবে। এখন মুদ্রা যদি তুমি একবার নিক্ষেপ করো কি পাবা? হেড অর টেল পাবা। আর ডাইস যদি তুমি একবার নিক্ষেপ করো কি পাবা? 1 2 3 4 5 and 6, এই 6টার ভিতরে যে কোনো একটা জিনিস পাওয়া যাবে। তো সেক্ষেত্রে যদি আমি নমুনা ক্ষেত্র তৈরি করি তাহলে হেড 1, হেড 2, হেড 3, হেড 4, হেড 5 and হেড 6। আর কি আসতে পারে? টেল 1, টেল 2, টেল 3, টেল 4, টেল 5 and টেল 6। এই হচ্ছে আমাদের মোট নমুনা বিন্দু সমূহ আসতে পারে। তাহলে আমরা নমুনা ক্ষেত্র প্রস্তুত করলাম। কি আসলো নমুনা ক্ষেত্রে? নমুনা ক্ষেত্রে আমাদের আসলো হেড 1 2 3 4 5 6 এই ছটা, টেল 1 2 3 4 5 6 এই ছটা। এখানে এটার নমুনা বিন্দু ছিল 2টা, এটার নমুনা বিন্দু ছিল 6টা। দ্যাট মিন্স 6 দুগুণে 12টা মোট আমাদের কি আসছে? নমুনা বিন্দু। এই নমুনা ক্ষেত্রটাতে 12টা নমুনা বিন্দু আইছে। ওকে, এবার আমাকে বললো সম্ভাবনা নির্ণয় করো প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় জোড় সংখ্যা। দ্বিতীয় মুদ্রায় কি সংখ্যা? দ্বিতীয়টাতে জোড়।
প্রথমটাই হেড আসবে, পরেরটাই জোর আসতে হবে। ওকে, তো মোট আমার কয়টা আছে? 12টা নমুনা বিন্দু আছে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমাদের প্রথমটাই হেড, এরকম লোক আছে 6টা। এই 6টার ভিতরে কাদেরকে নিব? যাদের পরে জোর আইছে। তো এই সেই 3 বান্দা যাদের পরে জোর আইছে। তো আমাদের এরকম জিনিস আছে 3টা। দ্যাট মিনস 1/4, এটাই হচ্ছে আমাদের সলিউশন, যখন একটি হেড প্রথমে করবে এবং পরে কি করবে? জোর। সিমিলারলি এখানে বলতে পারতো হেড বিজোড়। তো হেড বিজোড় বললেও তুমি বুঝছো কি করতে হবে। হেড বিজোড় বললেও আমাকে গুনে ফেলতে হবে। টোটাল 12টা, হেড বিজোড় আছে 3টা। দ্যাট মিনস 1/4। ওকে, তো এরপরে বলতে পারতো টেল জোড়, টেল বিজোড়, ভালো কথা। আমাকে বলতে পারতো হেড এবং মৌলিক সংখ্যা, হেড এবং 3-এর গুণিতক, হেড এবং 6-এর গুণিতক, টেল এবং মৌলিক সংখ্যা হিজিবিজি আমার কাছে শুনতে পারতো। আমার কাছে যা শুনতো সেটা অনুসারে আমি এখান থেকে নমুনার ক্ষেত্র থেকে অনুকূল ফলাফলগুলো খুঁজে নিতাম, নিয়ে আমি বসাই দিতাম, দিলে আমার অঙ্ক হয়ে যেত। তাহলে আমরা একটি মুদ্রা এবং একটি ডাইস একবার একবার করে নিক্ষেপ করলে কি জাতীয় সমস্যা সৃষ্টি হতে পারে তা দেখে ফেললাম। চলো, এটার পরে আমাকে বললো দুটি মুদ্রার একটি ডাইস নিক্ষেপ করতে হবে। ঠিক আছে, তো দুটি মুদ্রা এবং একটি ডাইস নিক্ষেপ করতে হবে, ভালো কথা। তো দুটি মুদ্রাকে যদি আমি আগে নিক্ষেপ করি তাহলে কি হবে? হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। তাহলে দুটি মুদ্রা নিক্ষেপ করা শেষ। এবার এটার সাথে আমি ডাইসটা নিক্ষেপ করতে চাই। তো ডাইসে কি আছে? ডাইসে তো এটা আছে। ওকে, ডাইস নিক্ষেপ করবো এবার। তাহলে এবার দেখো, এখানে আছে 4টা, এখানে আছে 6টা, মোট 24টা। এখান থেকে আমি হিসাব করতে পারতাম 2 2 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। সো আমাদের যে নমুনা বিন্দু আসবে তার সংখ্যা হবে মোট 24টি। আচ্ছা, এবার আমরা হিসাব করে ফেলি কি কি। হেড হেড 1, হেড হেড 2, হেড হেড 3, হেড হেড 4, হেড হেড 5, head head 6, head tail 1, head tail 2, head tail 3, head tail 4, head tail 5, head tail 6। তো আমাদের এই সকল বিন্দু আসলো। এরপরে আসতে পারতো টেল হেড 1, টেল হেড 2, টেল হেড 3, টেল হেড 4, টেল হেড 5 and টেল হেড 6। এরপরে আসতে পারতো টেল টেল 1, টেল টেল 2, টেল টেল 3, টেল টেল 4, টেল টেল 5 এবং সর্বশেষ টেল টেল 6। এই হচ্ছে আমাদের মোট নমুনা ক্ষেত্রের নমুনা বিন্দু সমূহ। ওকে, ভালো কথা, বুঝলাম যে দুটি, এই মুদ্রাটাকে আমরা 2বার নিক্ষেপ করছি আর ডাইসটা একবার নিক্ষেপ করছি, করলে আমাদের এই মোট 24টা নমুনা বিন্দু আছে এবং 24টা নমুনা বিন্দু দ্বারা আমরা একটি নমুনা ক্ষেত্র প্রস্তুত করছি। ওকে, এবার আসলে সম্ভাবনা। আমাকে বলল সম্ভাবনা নির্ণয় করো দুটি হেড এবং জোড়। দুটি হেডের পরে জোড় আসতে হবে। ওকে, তাহলে হিসাব করে ফেলি দুটি হেড এবং জোড় কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে। সো 3 এখান থেকে 24, দ্যাট মিনস 1/8। তো আমাদের এরকম অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে এরকম যত টাইপের প্রশ্ন আসবে সব টাইপের প্রশ্ন আমরা সমাধান করে ফেলতে পারি। কিভাবে সমাধান করে ফেলতে পারি? আমাদের মোট নমুনা বিন্দুটাকে নিচে বসাতে হবে, কি চাইছে সেই জিনিসটা আমাকে অনুকূল ফলাফল হিসেবে উপরে দিতে হবে, দিলেই আমাদের সম্ভাবনার অঙ্ক বের হয়ে যাবে। আমরা কোথাও কিন্তু কম্বিনেশনের সূত্র ইউজ করিনি, সব কিন্তু মূল সমাবেশের সূত্র, যেটা অনুকূল ফলাফল ভাগ হচ্ছে মোট ফলাফল, এই সূত্র দিয়ে আমাদের কাজ হয়ে যাচ্ছে। ওকে, এবার আসুন। তাহলে মুদ্রা বুঝছি, ডাইস বুঝছি, মুদ্রা প্লাস ডাইস কম্বাইন বুঝছি। যদি প্রশ্নটা একটু এরকম ভাবে পড়তো যে না, আগে ডাইস নিক্ষেপ করতে হবে, আগে ডাইস এবং একবার ডাইস নিক্ষেপ করতে হবে, পরে ছক্কা মুদ্রা নিক্ষেপ করতে হবে, পরে মুদ্রা নিক্ষেপ করতে হবে, সেটিও একবার। তাহলে আমরা কি পেতাম? 1 2 3 4 5 6। এটি হচ্ছে ডাইসের নমুনা বিন্দু সমূহ। আর মুদ্রায় আসতে পারতো হেড টেল। সো যখন আমি গুণ করতাম তখন আমি এককে ধরতাম, লিখতাম 1 হেড 1 টেল। ওকে,
এরপরে লিখতাম আমি 2 হেড 2 টেল, 3 হেড 3 টেল, 4 হেড 4 টেল, 5 হেড 5 টেল, 6 হেড 6 টেল। ওকে, এই আসতো আমাদের সব কয়টি নমুনা বিন্দু। কয়টি আসতো? এখানে 6টি, এখানে 2টি, দ্যাট মিনস 12টি নমুনা বিন্দু আমাকে আসতো এখানে আমাদের। দেখো হিসাব করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো 12টা তো আমাদের মিলে গেছে। এখন কি সম্ভাবনা পড়তো? সম্ভাবনা পড়তো প্রথমে জোড় পরে হেড। হিসাব করে ফেলো, প্রথমে জোড় পরে হেড। আমাদের অনুকূল বিন্দু আছে, মোট নমুনা বিন্দু আছে 12টা। তো প্রথমে জোড় আসতে হবে, পরে হেড আসতে হবে। প্রথমে জোড় আসতে হবে, পরে হেড আসতে হবে। প্রথমে জোড় আসতে হবে, পরে হেড আসতে হবে। দ্যাট মিনস 3টা আছে এরকম। তাহলে 3/12 1/4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সুতরাং আমাকে যা বলবে সেভাবে কাজ করতে হবে। প্রথমে ডাইস পরে মুদ্রা করছি, প্রথমে একবার ডাইস পরে দুবার মুদ্রা হতো, আমরা ওই আগের বারের অঙ্ক যেমন দেখছি সেরকম। তো যা বলবে সেটা সলভ করে ফেলতে হবে। এই টপিকটা ছিল আমাদের মুদ্রা এবং ডাইস কম্বাইন্ড। যদি কখনো পড়ে তখন আমরা কি করব, তার সমাধান। আচ্ছা, এবার আমরা সর্বশেষ টপিক এই ভিডিও ক্লাসের স্থানান্তর জনিত যে সমস্যা আছে সেটা সমাধান করব। আচ্ছা, স্থানান্তর জনিত সমস্যা সমাধানের অঙ্ক 2 টাইপের হতে পারে। চলো আমরা একটা একটা করে টাইপ বুঝি। এটা 2 টাইপের হতে পারে, টাইপ 1 এন্ড হচ্ছে টাইপ 2। প্রথম টাইপ, আমাকে বলল যে আমি ঢাকাতে আছি। কোথায় আছি? ঢাকাতে আছি। এই ঢাকা থেকে আমি খুলনায় যেতে চাই। প্রথম কোথায় যেতে চাই? খুলনায় যেতে চাই। ওকে, সেই খুলনা থেকে আমি যেতে চাই ধরে নাও সাতক্ষীরা। তো আমি কোথায় যেতে চাই? সাতক্ষীরা যেতে চাই। এখন আমাকে বলল যে ঢাকা থেকে খুলনায় যাওয়ার জন্য আমার কাছে বিভিন্ন ধরনের ওয়ে আছে। কি ধরনের ওয়ে আছে? তো ঢাকা থেকে আমি খুলনা চাইলে বাসে যেতে পারি, চাইলে আমি রেল লাইন ব্যবহার করে যেতে পারি। তাহলে ঢাকা থেকে খুলনা আমি চাইলে এখান থেকে চলে যেতে পারি বাসে, চলে যেতে পারি রেলে। তো এটা হচ্ছে বাস। আমরা এখানে বাংলায় লিখি। তো আমরা বাসে যেতে পারি। তো বাসে যাওয়ার সম্ভাবনা ধরো আমাকে বললো 1/7। আমি যে ব্যক্তি, আমি ঢাকা থেকে খুলনায় যেতে চাই বাসে, এটার সম্ভাবনা আছে 1/7। এবং আমি ট্রেনে যেতে চাই, ট্রেনে যেতে পাই, এটার সম্ভাবনা ধরো আছে 1/13। ওকে, তো আমার ট্রেনে যাওয়ার সম্ভাবনা আছে 1/13, আর বাসে যাওয়ার সম্ভাবনা আছে 1/, বাসে যাওয়ার সম্ভাবনা আছে 1/7, ট্রেনে যাওয়ার সম্ভাবনা আছে 1/13। ওকে, এরপরে আমি সাতক্ষীরা যেতে চাই। তো সাতক্ষীরা আমার কাছে 2টা ওয়ে আছে। ধরো একটা আছে বাসে, আমি বাসেও খুলনা থেকে সাতক্ষীরা যেতে পারি, অথবা হচ্ছে ধরো যে এটা বাইক, তো আমি বাইকেও যেতে পারি। তো আমার বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে ধরো 1/5, আর বাইকে যাওয়ার সম্ভাবনা ধরো 1/3। তো আমার এখানে 2টা জিনিস আছে, একটা বাসেও আমি যেতে পারি, বাইকেও যেতে পারি। এখানে বাসে যেতে পারি, ট্রেনে যেতে পারি। তারপরে আমার কাছে বললো যে ঠিক আছে, তাহলে আমি ঢাকা থেকে সাতক্ষীরা যেতে চাই প্রথমে বাসে এবং পরবর্তীতে, মানে সাতক্ষীরা অবধি বাসে, পরবর্তীতে আমরা বাইকে যেতে চাই। এটার সম্ভাবনা নির্ণয় করতে হবে। তাহলে দেখো, ঢাকা থেকে সাতক্ষীরা যেতে চাই প্রথমে বাসে, পরবর্তীতে বাইক। তো আমি প্রথমে কিসে যেতে চাই? বাসে যেতে চাই, 1/7। আচ্ছা, এরপরে কিসে যেতে চাই? এরপরে আমরা বাইকে যেতে চাই। আচ্ছা, তো এরপরে আমরা তাহলে পরবর্তীতে বাইকে, প্রথমে বাসে এবং পরবর্তীতে বাইকে। বাসে যাওয়ার সম্ভাবনা ছিল 1/7, পরবর্তীতে বাইকে যাওয়ার সম্ভাবনা আছে 1/3। মনে রাখতে হবে এখানে প্রথমে বাসে এবং পরবর্তীতে বাইকে, প্রথমে বাসে কিন্তু পরবর্তীতে বাইকে, প্রথমে বাসে 2 দিন ঘুমাই থেকে তারপরে বাইকে যাবে,
প্রথমে বাজে, তারপরে সেখানে যে 3-4 দিন ক্রিকেট খেলবে, তারপর বাইকে হিজি বিজি এবং কিন্তু পরে নতুবা হয়তোবা যাবে যাবে না হিজি বিজি যা বলুক না কেন এই জায়গাটায় এটা আমাদের কোনো অঙ্কে প্রভাব ফেলবে না। এখানে সবসময় কি হবে? গুণ হবে। তো প্রথমে বাজে এবং পরবর্তীতে বাইকে, প্রথমে বাজে কিন্তু পরবর্তীতে বাইকে, প্রথমে বাজে দুদিন রেস্ট করে পরবর্তীতে বাইকে, যাই বলুক না কেন সবসময় এখানে কি হবে? গুণ হবে। ওকে, তো এটার ফলাফল কি আসতেছে? 1/21। আচ্ছা, এবার আমাকে বলতো প্রথমে বাজে না, প্রথমে কিসে বলছে? ট্রেনে, পরবর্তীতে বাইকে, তাহলে প্রথম ট্রেনে হওয়ার সম্ভাবনা কত আছে? 1/13, তার সাথে আছে বাইক 1/3, তাহলে উত্তর আসতো 1/39। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের প্রথমে ট্রেনে এবং পরবর্তীতে বাইকে। যদি এমন বলতো প্রথমে ট্রেনে এবং পরবর্তীতে বাসে যাওয়ার সম্ভাবনা, তাহলেও আমরা সমাধান করতে পারতাম। তো প্রথমে ট্রেন মানে হচ্ছে 1/13 আর পরবর্তীতে বাস মানে 1/5, তার মানে 1/65। তো আমি এখান থেকে কিন্তু উত্তর পেয়ে যেতাম। তো আমাকে যেটাই বলুক না কেন সব ক্ষেত্রে আমাকে কি করতে হবে? সব ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুণ করতে হবে। আচ্ছা, এটা গেল টাইপ 1। যখন কি বলবে? একাধিক যানবাহন বা একাধিক ওয়ের কথা বলবে, একাধিক ওয়ে, ট্রেনে বাজে, বাজে ট্রেনে, লঞ্চে, প্লেনে, এরকম হিজি বিজি যখন একাধিক ওয়ে বলবে তখন এই যে না বের করার কোনো প্রসঙ্গ লাগবে না, আমাকে প্রথমে ট্রেনে পরবর্তীতে বাজে, তো দুটি যানবাহন, একাধিক যানবাহন উল্লেখ করবে। আচ্ছা, এবার বললো প্রথমে বাজে এবং পরবর্তীটা বাইক, পরবর্তীটা শুধুমাত্র বাইক। তো আমি একই কাজ করতেছি, আমি এখন কি করতে চাই? ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা যেতে চাই। প্রথমটি বাজে যাওয়ার সম্ভাবনা 1/7 এবং খুলনা থেকে সাতক্ষীরা বাইকে যাওয়ার সম্ভাবনা 1/3। আমাকে বললো যে আমি ঢাকা থেকে সাতক্ষীরা যেতে চাই, খুলনা হয়ে ঢাকা থেকে সাতক্ষীরা যেতে চাই, কিন্তু প্রথমটি বাসে এবং পরবর্তীতে আমি বাইকে না, বাসে তবে এবং পরবর্তীতে বাইকে নয়। কি করতে চাই? আমি প্রথম বাসে যেতে চাই কিন্তু পরে আমি বাইকে যেতে চাই না, এই হিসাবটা করতে হবে। যখনই এরকম প্রসঙ্গ আসবে নয় এবং যানবাহনের সংখ্যা শুধুমাত্র একটি থাকবে, তখন এখানে আমাকে হিসাব করতে হবে বাসে। ওকে, তাহলে বাসে 9 কত, বাইকে, তাহলে এখানে বাইকে 9 কত, এই টপিকটা তখনই আসবে। এটা হচ্ছে টাইপ 2। তাহলে আমরা আগে দেখলাম টাইপ 1 যেখানে একাধিক যানবাহনের কথা উল্লেখ থাকবে, টাইপ 2 যেখানে একটি মাত্র যানবাহনের কথা উল্লেখ থাকবে বা একটা মাত্র ওয়ে থাকবে। আচ্ছা, তো এখন দেখো বাজে যদি 1/7 হয় তাহলে বাজে 9 হবে 6/7। কেন? কারণ আমরা জানি কমপ্লিমেন্ট এটা হচ্ছে বাজে 9 বের করতে চাচ্ছি, তার মানে হবে 1 মাইনাস বাস। সমগ্র সম্ভাবনা থেকে বাজে যাওয়ার সম্ভাবনাটা যখনই আমি বিয়োগ করে দিব তখনই আমাদের বের হয়ে যাবে এখানে বাসে 9। ওকে, 6/7। সিমিলারলি বাইক যদি 1/3 হয় তাহলে বাইকে 9 হবে 2/3, 2/3। ঠিক আছে, এখন আমাকে যে সম্ভাবনাটা বের করতে বলছিল সেটা বের করি। প্রবাবিলিটি অফ, কিসের প্রবাবিলিটি বের করতে বলছে? বাজে এবং পরবর্তীতে বাজে নয়, বাইকে নয়। তো বাজে যাওয়ার সম্ভাবনা কত? 1/7। পরবর্তীতে বাইকে না যাওয়ার সম্ভাবনা কত? 2/3। তো আমি যদি এবার গুণ করে ফেলি 2/21, এটা হচ্ছে অ্যান্সার। তো এই টাইপের অঙ্ক আবারও যদি আমাকে বলতো যে প্রথমটি বাজে 9 এবং পরবর্তীতে বাইকে, তাহলে এবার হিসাব করি। প্রথমটি বাজে 9 কত? 6/7। পরবর্তীতে বাইকে, বাইকে কত? 1/3 ইজ ইকুয়াল অফ, কাটাকাটি করলে 2/7। তো এটা হতো আমাদের অ্যান্সার। তো এরকম হতে পারে, যেটাই হোক আমাকে যেটা বের করতে বলবে সেটা বের করতে হবে। এটা হচ্ছে আমাদের স্থানান্তরজনিত সমস্যা। তাহলে কি বুঝলাম? মুদ্রা সংক্রান্ত সমস্যা। একটা মুদ্রা একবার নিক্ষেপ করা হতে পারে, মুদ্রা দুবারও নিক্ষেপ করা হতে পারে, মুদ্রা 3বার নিক্ষেপ করা হতে পারে। যে কবারই নিক্ষেপ করুক না কেন আমাকে অনুকূল ফলাফল বের করতে হবে, মোট নমুনা বিন্দু বের করতে হবে, তারপর সম্ভাবনার সূত্র বেসিক দিয়ে করে ফেলতে হবে। ডাইসের ক্ষেত্রেও ডাইস একবার নিক্ষেপ করা হতে পারে, দুবার নিক্ষেপ করা হতে পারে। মোট নমুনা বিন্দু বের করতে হবে, অনুকূল ফলাফল বের করতে হবে, বেসিক সম্ভাবনা সূত্র দিয়ে ডাইস হয়ে যাবে। মুদ্রা এবং ডাইস কম্বাইন্ডও করতে পারে, তো সেক্ষেত্রে আমাকে
মোট অনুকূল ফলাফল আর মোট ফলাফল দুটো জিনিসই বের করতে হবে, সম্ভাবনা বেসিক সূত্র সলভ করতে হবে। স্থানান্তরজনিত সমস্যা দুই প্রকার। স্থানান্তরজনিত সমস্যা হয় একটি উপায় দেওয়া আছে, যখন একটি যানবাহনের কথা বলবে এরকম, আর যখন একাধিক যানবাহনের কথা বলবে, একাধিক যানবাহনের কথা বললে তখন নয়ের প্রসঙ্গ আসবে না, তখন শুধুমাত্র যতগুলো যানবাহন সবগুলোর ক্ষেত্রে সর্বদা গুণ করতে হবে, সর্বদা গুণ করতে হবে। তাই এখানে যাই বলুক, এবং, পরে, তবে, নতুবা, কেবলমাত্র, একটি উপায় আছে, হিজি বিজি যাই বলুক, আমাকে সর্বদা গুণ করতে হবে। এবং যদি দ্বিতীয় ওয়ে পড়ে, অর্থাৎ একটি যানবাহনের কথা উল্লেখ থাকে, মানে একটি ওয়ের কথা উল্লেখ থাকে, তখনই আমাকে নয়ের প্রসঙ্গ আসবে এবং নয় বের করে নিতে হবে, নিয়ে সমাধান করতে হবে। ওকে, তো এটা ছিল আমাদের মুদ্রা ডাইস, মুদ্রা প্লাস ডাইস এন্ড স্থানান্তর। এই সংক্রান্ত সমস্যাবলী নিয়ে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি কি সমস্যা হয়, কিভাবে সমাধান করতে হয়, তার যাবতীয় আলোচনা। এখন এরপরে আমরা চতুর্থ ক্লাস করব, সম্ভাবনার ফোর্থ ক্লাস, সেটা হবে বল সংক্রান্ত। তাহলে আমরা এরপর একটা বল সংক্রান্ত ক্লাস সমাধান করে ফেলবো। ওকে, তো এটা এই পর্যন্তই। এরপরে আমরা যে বল সংক্রান্ত সমস্যা সমাধান করব সেটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ।